তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার, আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের অশ্বরোগ। এমন হন্যে হয়ে কোথায় ছুটেছ গোবরা ভায়া, কিসের জন্যে? শ্রীমান গোবর্ধন চন্দ্রকে হন্তদন্ত দেখে দাঁড় করিয়ে আমি তদন্ত করি। রাম ডাক্তারের কাছে যাচ্ছি, সে সংক্ষেপে জানায়, আর খবর দিয়েই না পরের ক্ষেপে পা বাড়ায়। কেন ডাক্তারের কাছে কেন হে? কার ব্যারাম হলো আবার? দাদার ঘোড়া রোগে ধরেছে দাদাকে। ঘোড়া রোগে? ও বুঝেছি, আজ শনিবার যে, বলে আমি সমজদারের নাই ঘাড় নাড়ি। কিন্তু এই মাঠের রোগ কি সারাতে পারবে ডাক্তার? ডাক্তার কি করবে তার? মাঠের রোগ? রোগও বলতে পারো, রোগও বলা যায়। তবে এ রোগ যার চাপে তাকে আর রোখা যায় না ভাই, সারানো দূরে থাক। এটা একটা যোগ্য বিশেষ। তা তোমার দাদা যখন একজন যোগ্য ব্যক্তি আমার দাদা, এই রোগ হবার যোগ্য বলছেন আমার দাদাকে? নয় কেন, অনেক টাকা থাকলেই তো এই রোগে ধরে থাকে। যার ওড়াবার মতো অঢেল টাকা আছে সেই এই রোগে ভোগের যোগ্য, আর যার তেমন টাকা নেই সেও এতে ভোগে বটে, সেটা ওই টাকার লোভেই। সে লোকটা হচ্ছে এই রোগের ভোগ্য। এই রোগে ভোগেই সে কাবার হয়, বুঝেছ? আপনার হেঁয়ালি ঠিক ধরতে পারছি না মশাই। আরে অশ্বমেধ যজ্ঞের কথা জানো না? সেটা ছিল সেই ত্রেতায় দাপরে, আর এটা হচ্ছে কলিযুগের অশ্বমেধ। শনিবার শনিবার রেসের মাঠে হয়ে থাকে। যারা সেখানে গিয়ে ঘোড়ার পেছনে ছোটে তারা বাজি হেরে শেষে সেই মাঠেই শুয়ে পড়ে। ঘোড়াই শুয়ে দিয়ে যায় তাদের। অশ্বমেধ থেকে যজ্ঞটা তখন রাজসূয় হয়ে দাঁড়ায়। রাজার মতন শুয়ে থাকে তখন মাঠের ঘাসে, আর ঘাস খাইয়েন তার। আরে দূর মশাই, সে ঘোড়া রোগ ধরেনি দাদাকে। দাদার এ রোগটা আজকের নয়, সেবার সেই দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম না আমরা, তখন থেকেই দাদার এই ঘোড়া রোগ। দার্জিলিংয়ে গেছলে? তখনকার বেড়া? ঠিক বুঝতে পারছি না ভাই, তোমার কথাটাই আমার হেঁয়ালি বলে বোধ হচ্ছে। দার্জিলিংয়ে গিয়ে ঘোড়া করে খেপে গেলেন না আমার দাদা? সেখানে গেলে নাকি ঘোড়ায় চাপতে হয়, ঘোড়ায় চাপা, ঘোড়ায় চেপে বেড়ানো সেখানকার একটা রেওয়াজ নাকি, একরকমের বিলাসিতাই। জানি, তা শুধু সেখানকার কেন, সব জায়গারই। ঘোড়া দেখলে খোঁড়া হয় সব জায়গায় সবাই, আমি জানা। দাদাও হলেন, কিনে ফিরলেন দুটো ঘোড়া, একটা নিজের জন্য আর একটা আমার জন্য। দাদার এই ঘোড়া রোগের গোড়াটা হচ্ছে সেইখানেই, সেই দার্জিলিংয়েই শুরু। বটে, দার্জিলিংয়ে আমদানি এই অশ্বরোগ, কৌতূহলী হই। শুনি তো আগাগোড়া। গোবর্ধন গোড়ার থেকে ঘোড়ার দিকে এগোয়। সেই হলো গে গোড়ায় গলদ। তারপর থেকেই দাদা ঘোড়ার মতো গলদ বার করতে লাগলেন, নিত্য নতুন খুঁত, আর রোজ খুঁত। একদিন বললেন, ঘোড়া দুটো এক সাইজের হয়ে গেল রে, ভারী মুশকিল হলো রে। আমি বললাম, মুশকিল কিসের দাদা? এক সাইজের জন্যই তো ঘোড়া কেনা। ঘোড়ায় চড়া বেশ ভালো এক্সাইজ, জানো না দাদা? দাদা বললেন, আমি আর তা জানি নে। জানি, সে এক সাইজের কথা আমি বলছি নে, যার মানে কিনা ব্যায়াম। বলছিলাম যে এক সাইজে মানে একরকম চেহারার হয়ে গেল, লম্বায় চওড়ায়, আড়ে বহরে, পায়ে মাথায় অবিকল একরকম, আগা পাঁচতলার সমান। সেই কথাই বলছিলাম আমি তখন বললাম, তাতে হয়েছে কি দাদা, ঘোড়া যখন তখন একরকম তো হবে। দাদা বললেন, আরে সব কিছুরই তরতম থাকা দরকার, নইলে তারতম্য বুঝবো কিসে, টের পাবো কি করে? যেমন মহত্তর মহত্তম, উচ্চতর উচ্চতম। যথা? আমি জিজ্ঞেস করলাম দাদাকে।
যেমন ধর, তুই হলি উচ্চ, লম্বায় 5 ফুট 4.5 ইঞ্চি, ঘাড়ে গর্দান। আমি আবার তোর চেয়ে ঢ্যাঙা, আমি হলাম উচ্চতর। আর ওই হিমালয় আমার চেয়েও আবার সমুচ্চ, একেবারে উচ্চতম। এই ঘোড়া দুটোর কোনো তরতম নেই মোটেই। তোর ঘোড়ার থেকে কি করে আমারটাকে যে আলাদা করা যাবে তাই ভাবছি। যে ঘোড়া তোর পলকা শরীরে বইবে, বয়ে বয়ে হালকা বইবার হ্যাবিট হয়ে যাবে তার। আমি যদি ভুল করে তার পিঠে চেপে বসি কখনো, তো অনভ্যাসের দরুন সে হয়তো শুয়েই পড়বে তক্ষুনি, তারপর হয়তো আর নাও উঠতে পারে। আমার ভার বইতে গিয়ে ইহলীলা সাঙ্গ করে ভব পারাবার পার হয়ে যাবে বেচারা। তাহলে তো ভাই ভারী ভাবনার কথা। শুনে আমি ভাবিত না হয়ে পারি না। যেমন ঘোড়ার জন্য তেমন নিজের জন্যও বটে। দাদা চাপলে মারা যদি নাও যায় বেচারা, খোড়া হয়ে যাবে নিঘাত। আর খোড়া পা খালি খানায় পড়ে কে না জানে। আর পড়লে যে সে খালি নিজেই পড়বে তা নয়, আমাকে নিয়েই পড়বে। আমার কি গতি হবে তখন? আমি একটা উপায় বার করলাম শেষটা। বললাম, দাঁড়াও দাদা, আমার ঘোড়ার লেজটা ছেঁটে দিই, তাহলে তো তুমি টের পাবে, চিনতে পারবে সহজেই। বলে আমি কাঁচি এনে আমার ঘোড়ার লেজটা কচ করে কেটে দিলাম। বললাম, তুমি তরতম চাইছিলে দাদা, কেমন এইবার তার উত্তর পেলে তো? দাদা বললেন, তুই যেমন উত্তর দিয়েছিস আমার ঘোড়াটাকে তেমনি উত্তম করি তাহলে। বলে নিজের ঘোড়ার লেজটা বেশ করে না পাকিয়ে বসে একটা গিঁট বেঁধে দিলেন তিনি। আর বললেন, তোর লেজটা তুই যেমন কাঁচিয়ে দিলি, আমারটা তেমনি পাকিয়ে দিলাম। তারপর হলো কি, একদিন দুজনে ঘোড়ায় চেপে হাওয়া খাচ্ছিলাম। একটা কাঁটা তারের বেড়ায় লেগে দাদার ঘোড়ার লেজের আধখান ছিঁড়ে হাওয়া হয়ে গেল। দেখে তো দাদা কেঁদে ফেললেন প্রায়। দেখ কি হলো আমার লেজের দশা, আমাদের দুজনার লেজ এখন একাকার হয়ে গেল, আলাদা করে চিনবার আর জোর রইল না কোনো। আমি বললাম, দাঁড়াও, আমার ঘোড়ার ঘাড়ের কেশরগুলো ছেঁটে দিচ্ছি। তা ঘোড়ার লেজা মুড়ো দুদিক মুড়িয়ে দিয়ে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম দাদার। গোবরার দাদ্রি বাৎসল্যের আমি মনে মনে প্রশংসা না করে পারি না। তারপর তারপর আর একদিন আর এক দুর্ঘটনা। পাশাপাশি দু ভাই চলেছি ঘোড়ায় চেপে। দাদা আরাম করে ভুটানি চুরুট ফুঁকতে ফুঁকতে যাচ্ছেন। দাদার আনকোড়া এক ব্যায়রাম, সেখানকারই আমদানি ব্যায়রামটা। আমি নাক ছিটকে বললাম, ইস, তোমার এই চুরুটটা কি কড়া, ভারী বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে। দাদা বললেন, গন্ধটা আমিও পাচ্ছি তখন থেকে। কড়াই গন্ডায় দাম নিয়েছে বলেই কি এত কড়া চুরুট দিতে হয়? এমন তো কোনো করার তো ছিল না আমার সঙ্গে। বলে নাক খাড়া করতে গিয়ে তার নজর পড়ল নিজের ঘোড়ার ঘাড়ের উপর। ও মা, চুরুটের আগুনের ফুলকি লেগে ঘোড়াটার ঘাড়ের কেশরগুলো পুড়ে শেষ হয়ে গেল যে, গর্দান প্রায় ফাঁক। যা, দুজনেরই ঘাড় ফাঁকা হয়ে একাকার হয়ে গেল দুটো ঘোড়ায়। আমি বললাম, একটু ভাবিত হয়েই বলতে কি, এখন তোমার চাপ থেকে আমার ঘোড়াটাকে বাঁচাই কি করে ভাবছি তাই। বেশ ভাবনায় পড়লেন দাদাও, নিজের চাপল্যের কথা ভেবেই বোধ হয়। কি করব তাহলে? আমার ঘোড়ার কানটা কেটে দেবো নাকি? বলে যেই না দাদা ঘোড়ার কানে কাঁচি বসাতে গেছেন, ঘোড়াটা অমনি দাদার কথায় কান না দিয়ে এমন ছুট লাগালো যে তার দেখা দেখি আমার ঘোড়াটাও তার পিছু পিছু দৌড় মারল তৎক্ষণাৎ। তারপর আর ওদের কারো পাত্তা পেলাম না আমরা। দুজনে মিলে গেলাম তখন সেই ঘোড়াওয়ালার কাছে, যে আমাদের বেঁচেছিল ঘোড়াগুলো। গিয়ে দেখি যে দুটো ঘোড়াই গিয়ে হাজির হয়েছে সেখানে আগের থেকে। আমাদের কথা শুনে ঘোড়াওয়ালা বললে, এ আর এমন কি সমস্যা বাবু, ঘোড়া দুটোকে আলাদা করে চিনতে চান এই তো? আমরা বলি, হ্যাঁ ভাই। সে বলল, এ তো এক নজরেই চেনা যায়। ঘোড়া দুটোর ফারাক দেখতে পাচ্ছেন না আপনারা? একটা ঘোড়া সাদা রঙের আর একটা মেটে রঙের, দেখছেন না? এই সাদা মাদা কথাটা মনে থাকলেই তো হলো, তার মনে থাকছে না আপনাদের? তখন আমরা ধরতে পারলাম বলে হাঁপ ছাড়লো গোবর্ধন। তা তো ধরলে,
আমি বললাম, কিন্তু এর থেকে ঘোড়ার ব্যায়ামের কিছুই তো আমি ধরতে পারছি না। ব্যায়ামটা ধরলো তারপরই ফেরবার সময় ঘোড়া দুটোকে আমরা সঙ্গে করে আনলাম। তো এই কলকাতায় আসার পর থেকেই শুরু হলো দাদারটার যত ব্যায়াম। আজ সর্দি, কাল কাশি, পরশু পেটের অসুখ লেগেই আছে। দিনরাত হ্যাঁচড় হ্যাঁচড় ফ্যাঁচড় ফ্যাঁচড়। আর ঘোড়ার একটা একটা হাঁচি, বাহ, আমাদের 100টা হাঁচির সমান। ঘরদোর কাঁপিয়ে দেয়। রাত্রিরে ঘুম ভেঙে যায় আমাদের ওই হাঁচির আওয়াজে। বলো কি হে? হ্যাঁ দাদা, দার্জিলিংয়ে গিয়ে যেরকম আমাদের গোড়ায় আমাদের ঠান্ডা লেগে হয়েছিল, আর ওদের হয়তো ঠান্ডার দেশ থেকে গরমে এসে পড়ায় তাই হয়েছে। তোমার ঘোড়াটারও তাই হয়েছে নাকি? না, আমার ঘোড়া ততটা নয়। সবার শুরুতেই ওর কানের গোড়ায় গিয়ে বলে দিলাম, শোনো বাপু, দিনরাত এমন ফ্যাঁচড়ে ফ্যাঁচড় আমার ভালো লাগে না। এরকম করলে তোমাকে ত্যায্যপুত্র করে ভাগিয়ে দেবো বাড়ি থেকে। শুনেই না সমঝে নিয়ে শুদ্ধে গিয়েছে ঘোড়াটা। কিন্তু দাদার ঘোড়া একটু আদুরে, তো দাদার আদর পেয়ে বকে গিয়ে এখন উচ্ছন্নে যাবার পথে। দাদাকেও তার সঙ্গে নিয়ে চলেছে এখন। এ তো হলো গে ঘোড়ার ব্যারাম। এর সঙ্গে তোমার দাদার কি? তোমার দাদার হলো ঘোড়া রোগ, মানে ঘোড়াটাই রোগ। এ হলো গিয়ে ঘোড়ার রোগ। একটা মনের, একটা দেহের, আলাদা জিনিস। দুজনেই রোগের মিলটা কোনখানে? লক্ষণে মিলছে, ব্যক্ত করে গোবরা। ঘোড়াটা যেমন হাঁটছে, কাশছে, ফ্যাচর ফ্যাচর করছে, তেমনি দাদাও করছেন কাল থেকে। ঘোড়াটার মতোই কেঁপে কেঁপে উঠছেন মাঝে মাঝে। কামড়ে দেয়নি তো ঘোড়াটা? তাহলে ঘোড়ার ব্যায়াম তোমার দাদাই সংক্রামিত হতে পারে বটে, কিন্তু তাহলেও এটা হাইড্রোফোবিয়া নয় যদ্দূর মনে হয়। হাইড্রোফোবিয়া শুনে হতবাক হয় গোবর্ধন। সে আবার কি? সেটা ঠিক অশ্বরোগ নয়, স্বরোগ বলতে পারো। বরং কুকুরদের হয়। হলে পরে তারা জল খায় না, জল দেখলে ভয় খায়, আর সেই কুকুর মানুষকে কামড়ালে তারও ফের সেই রোগ হয়ে থাকে। উপরন্তু সেও কুকুরের মতো ঘেউ ঘেউ করে আবার। তবে বেশি দিন করে না, তারপরই মারা পড়ে যায় কিনা। কি সর্বনাশ! শুনেই গোবরা আঁটকে ওঠে। ঘোড়ায় কামড়ালে হাইড্রোফোবিয়া ঠিক না হলেও সেই ধরনের কিছু একটা হতে পারে। বা তোমার দাদা কি ঘোড়ার মতো ডাক ছাড়ছেন, চিহি চিহি করছেন নাকি? এখনো করেনি, তবে করবে হয়তো। ঘাস রেখে দেখো তো তোমার দাদার সামনে, ঘাস খায় কিনা দেখো তো। যদি ঘাস না খায়, খেতে না চায়, ঘাসে যদি তার অরুচি দেখা যায়, তাহলে একটু ভয়ের কথা বই। শুনে গোবরা আর দাঁড়ায় না। রাম ডাক্তারকে কল দিতে যাচ্ছি তাই ছুটতে ছুটতে বলে, আর বলতে বলতে ছোটে। একটু বাদেই হর্ষবর্ধন এসে পড়ে, হাসতে হাসতে কাশতে কাশতে আর কম্পিত কলে বলে, ঠিক যেমনটি জানিয়েছিল গোবরা। গোবরার ফিরতে দেরি হচ্ছে দেখে আমি নিজেই চলে যাই রাম ডাক্তারের কাছে। কল দিতে যাচ্ছি তাকে। বিকল হয়ে তিনি জানান, চলুন আমিও যাই আপনার সঙ্গে। ডাক্তারের সামনে হাজির হয়েই হর্ষবর্ধন বেআক্তার হয়ে বললেন, হাসতে লাগলেন এক নাগারে, হ্যাঁচো হ্যাঁচো। দাঁড়ান দাঁড়ান, হচ্ছে কি? হাঁটছেন কেন এমন করে? রাম ডাক্তার জানতে চান। আমি কি হ্যাঁচো ইচ্ছে করে? হ্যাঁচো ইচ্ছে করে হাঁটছি নাকি? হাসতে হাসতে তিনি বললেন। বলতে বলতে হাসতে লাগলেন আর কাঁপতে লাগলেন সেই সঙ্গে। দাদাকে কম্পান্বিত দেখে গোবর্ধন সেখানে সে খাড়া ছিল আগের থেকে, ধরে একটা চেয়ারে বসিয়ে দিল। বসে বসে হাসতে থাকলেন দাদা। কি সর্বনাশ! আপনার হাঁচির চোটে আমার টেবিলের কাগজপত্র সব উড়ে গেল। কি বিদঘুটে হাঁচি মশাই আপনার! এতকাল ধরে ডাক্তারি করছি, কি এমন সর্বনেশে হাঁচি আমি কখনো দেখি? মানুষে এমন হাসতে পারে? হ্যাঁ, ঘোড়ায় পারে ডাক্তারবাবু, দাদার হয়ে জবাব দিল ভাই। ঘোড়ার হাঁচি হাঁচছে যে দাদা। ঘোড়ার হাঁচি না হলেও গুরুতর হাঁচি যে তার ভুল নেই, বলেন রাম ডাক্তার। এই হাঁচিটা হয়েছে কবের থেকে? হর্ষবর্ধন জবাব দিতে যায়, কিন্তু পেরে ওঠেন। উল্টে আরো বিস্তর হাঁচি পেরে বসে।
কাল থেকে হয়েছে, আর সেই ঘোড়ার থেকেই, জানিয়ে দেয় গোবরা। ঘোড়া রোগে ধরেছে আমার দাদাকে, মানে সেই ঘোড়াটার ব্যাইরাম। বুঝলেন ডাক্তারবাবু? ঘোড়ার ব্যাইরামে কেন? ঘোড়াকে তো আমি কালকেই ওষুধ দিয়েছি। সে ওষুধ কি তাকে খাওয়ানো হয়নি? তাহলে খাইয়েছিলাম তো। হ্যাঁ খাওয়াতে গেছিলাম, কিন্তু হ্যাঁ ঘোড়াকে ওষুধ খাওয়ানো কি সোজা কথা মশাই? হ্যাঁ তাকে খাওয়াবো কি? হ্যাঁ তাকে খাওয়াতে গিয়েই না আমাকে হ্যাঁ গিলে বসতে হয়েছে সেই ওষুধ। হ্যাঁ, কি সর্বনাশ! ঘোড়ার ওষুধ আপনি খেয়ে বসে আছেন, তাহলে তো ঠিকই হয়েছে। ঘোড়ার ওষুধ খেলে যে ঘোড়ার রোগে ধরবে সে বেশি। যে ওষুধে ঘোড়া সারে, মানুষকে তা একেবারে সেরে দেয়। কিন্তু কেন ঘোড়াকে না খাইয়ে আপনি নিজে খেতে গেলেন কেন? বিস্মিত হয়ে তিনি শুনুন। আমি কি ইচ্ছে করে হ্যাঁ ইচ্ছে করে খেয়েছি নাকি? ততক্ষণে অনেকটা সামলে উঠেছেন হর্ষবর্ধন। ঘোড়াকেই তো খাওয়াতে গেছিলাম, কিন্তু ঘোড়া কি খেতে চাই নাকি? তাকে ওষুধ খাওয়ানো কি সোজা মশাই? হাঁ করতে চায় না ঘোড়া। আহা, হাঁ করতে যাবেন কেন? আপনাকে একটা লম্বা কাঁচের নল দিলাম না? বললাম না যে ওষুধের পাউডারটা সেই নলের ভেতরে ভরে ঘোড়ার নাকের মধ্যে গলিয়ে দেবেন। তারপর সেই নলটার অপর দিকে মুখ লাগিয়ে ফুঁ দিলেই সেই ওষুধ ঘোড়ার নাকের গর্ত দিয়ে গিয়ে গলা দিয়ে গলে পেটের তলায় চলে যাবে ওষুধ। বললাম না? বলেছিলেন তো। ওর নাকেও বসিয়েছিলাম নলটা সেই রকম। কিন্তু হ্যাঁ হাসতে হাসতে কাঁপতে কাঁপতে ব্যক্ত করেন হর্ষবর্ধন। কিন্তু আমার ফুৎকারের আগেই পাঁজি ঘোড়াটা আগেই ফুঁ দিয়ে বসলো যে। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।